সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই স্ব স্থান থেকে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পূর্বে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স, এই তিনটা ইনডিফিনিটের উপরে আমরা তিনটা লাইভ ক্লাস নিয়েছি। তোমরা যারা আজকে নতুন এসেছো আমাদের প্ল্যাটফর্মে, আজকে ফার্স্ট ক্লাস করতেছো, তোমরা কাইন্ডলি সবাই পূর্বের ক্লাসগুলো করে নিবা। প্রেজেন্ট মানে কি? বর্তমান। খুব ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট মানে কি? বর্তমান। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। এখন আরেকটা কথা বলি, এই যে কন্টিনিউয়াস শব্দটি কোন শব্দ থেকে আনা হয়েছে, এবং এই কন্টিনিউয়াস শব্দটি কিন্তু পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ ফর্মে আছে। এটার ভার্ব ফর্ম কি? ভার্ব হচ্ছে কন্টিনিউ। কি হবে? কন্টিনিউ। কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া। কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস অ্যাডজেক্টিভ ফর্ম হয়েছে। আমরা বলি না যে কাজটা কন্টিনিউ করো, মানে কি? চালিয়ে যাওয়া। এই যে কন্টিনিউ হচ্ছে ভার্ব, কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া, চলমান রাখা। আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস, মানে কি? চলমান। তাহলে প্রেজেন্ট বর্তমান, কন্টিনিউয়াস চলমান, টেন্স মানে সময় বা কাল। তাহলে বর্তমানে চলমান যে সকল কাজ আছে এইগুলাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে বর্তমানে যেগুলো চলতেছে, পৃথিবীতে যত কাজ এখন চলতেছে সব কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাসটা কি চলতেছে না? এই যে আমি এখন লেকচার দিচ্ছি কিনা, তোমরা এখন ক্লাস করতেছো না, আমার কথা শুনতেছো না, এই যে আমি কথা বলতেছি তোমরা শুনতেছো, এটা হলো কন্টিনিউয়াস টেন্স। চলমান মানেই কন্টিনিউয়াস। বর্তমানে চলমান হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে চলতেছিল একটা কাজ, সেটা হলো অতীতে চলমান, মানে কি? পাস্ট কন্টিনিউয়াস। এন্ড ভবিষ্যতে চলতে থাকবে, সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস। বোঝাতে পেরেছি? তাহলে এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন একদম মন দাও এদিকে, খুব ভালো করে খেয়াল করো। আমরা প্রথমে কি বলেছিলাম ফার্স্ট ক্লাসে, যে প্রত্যেকটা সেন্টেন্স, ক্লজ বা একটা বাক্যাংশ তৈরি করতে গেলে আমাদের কি দরকার? একটা সাবজেক্ট দরকার। কি দরকার? একটা সাবজেক্ট। তাহলে আমরা একটা সাবজেক্ট লিখে ফেললাম। ওকে, সাবজেক্ট। আচ্ছা, এইবার এই সাবজেক্টের পরে আমার দরকার হলো কন্টিনিউয়াসের জন্য অক্সিলিয়ারি ভার্ব। কি দরকার? অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতেছি, প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি বলতে বি ভার্ব দরকার, টু বি ভার্ব। এম ইজ আর, ওয়াজ ওয়্যার। আর ফিউচারে কি বসে বলো তো? গত ক্লাসে বলেছিলাম উইল বসে। আজকে দেখো কতটা ক্লিয়ার করি। আজকে আমার দরকার হচ্ছে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতেছি, আজকে দরকার হচ্ছে আমার এম। আচ্ছা, নিচে লিখি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। সাবজেক্টের সাথে ম্যাচ করে দেবো। তোমরা এটা অনেক ভুল করে ফেলো। খেয়াল করো, সাবজেক্ট এম, আর কি বসতে পারে? ইজ। আর কি বসতে পারে? আর। বোঝাতে পেরেছি? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই তিনটা হলো টু বি ভার্ব প্রয়োজন আমাদের। ভালো করে বুঝতে পেরেছো? এই যে টু বি ভার্ব দরকার। এইবার আমরা কোথায় এম বসাবো, কোথায় ইজ বসাবো, এই জন্য ঘর ঘর করে দিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? তাহলে এবার দেখো, তাহলে সাবজেক্ট প্লাস এই যে এম ইজ আর, তারপর কি হবে? প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি হবে? ভার্ব ওয়ান এর সাথে কি হবে বলো তো? আইএনজি হবে। কন্টিনিউয়াস মানেই ভার্ব ওয়ান এর সাথে আইএনজি হবে। এবার শুধুমাত্র আইএনজি হইলেই হবে না। অনেক সময় তোমরা বেশি কনফিউজড হয়ে যাও যে আইএনজি দেখলেই তোমরা কন্টিনিউয়াস মনে করো, বাট নো, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস হবে না। আইএনজি মানে কন্টিনিউয়াসের শর্ত হচ্ছে আইএনজি তো থাকবেই, এবং তার পূর্বে এই যে টু বি ভার্ব থাকতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থাকতে হবে। তাহলে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এম ইজ আর, এবং তারপরে ভার্বের সাথে আইএনজি থাকলে এইটাই হলো মাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইবার আমরা খেয়াল করি এম কোথায় বসে। আয়ের ক্ষেত্রে এম বসে, তাহলে আয়, এই যে আয়ের ঘরে এম দিয়েছি আমি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর ইজ কোথায় বসে? আমরা কিন্তু ইউজ এমন বলি হি, তারপর হি, শি। আমার নাম বলে দিলাম, যেহেতু প্রত্যেকটা আমার নামেই বলতেছি, শাহিন। ওকে, তারপর কি বলতে পারি? মাই ফাদার, আমার বাবা কয়জন? একজন। ঠিক আছে, এইগুলো। তারপর কি? ইট ইজ, এই যে এইগুলো হচ্ছে কি? ইজ বসে।
তাহলে এখানে সাবজেক্ট আমরা কি বলতে পারি, হি শি শাহিন। এখন এই শাহিন যে বললাম নামের জায়গায় যে কোনো নাম হতে পারে, ঠিক আছে, একজন হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। তাহলে শাহিন ইজ, শি ইজ, হি ইজ, মাই ফাদার কতজন, অ্যাজ বাই এস নাই কিন্তু, সো মাই ফাদার ইজ, ইট ইজ। বোঝাতে পেরেছি? এবার আর কোথায় বসে, এবার খেয়াল করো আর কোথায় বসে দেখো, উই আমরা, আমরা তাহলে আর, উই আর, ইউ আর, দে আর। এবার দেখো শাহিন বললাম সিঙ্গুলার, খুব ভালো করে পয়েন্টটা মনে রাখো। এই যে শাহিন কয়জন বলেছিলাম, একজন, শাহিন হইলে ইজ হবে। কিন্তু এখন আমরা কি বলি না, শাহিনরা। এখন এই যে সাকিবের কথা আমি বললাম, সাপোজ খেয়াল করো সাকিবের কথা আমি বললাম, এখানে সাকিব বললাম, আচ্ছা এখানে বলি না, আমি এখানেই লিখি, খেয়াল করো আমি সাকিবের কথা বললাম এখানে, সাকিব আল হাসান। এখন এই যে সাকিব বললাম, যখন আমি বাংলাতে বলতেছি বা যখন মিডিয়াতে প্রচার করা হয়, বিভিন্ন ইউটিউব চ্যানেল বা তোমার ফেসবুক পেজ থেকে অথবা যে কোনো মিডিয়া থেকে বলা হয় না, যে যে স্পোর্টস যে চ্যানেলগুলো আছে, বলা হয় না যে সাকিবরা যাচ্ছে ইন্ডিয়াতে 5টি টি20, 2টি ওয়ানডে অ্যান্ড 2টি টেস্ট ম্যাচ খেলতে। কি বলা হয় যে সাকিবরা যাচ্ছে। তামিম যখন ক্যাপ্টেন আছে ওয়ানডে, তখন বলে তামিমরা ওয়ানডে ক্যাপ্টেন বা ক্যাপ্টেন তামিমরা যাচ্ছে। এটা বলে কিনা বলো তো, তামিমরা যাচ্ছে, সাকিবরা যাচ্ছে। এখন এই সাকিব কিন্তু একা একা খেলতে যাচ্ছে না, তখন কি বলা হয় যে সাকিবরা যাচ্ছে, তামিমরা যাচ্ছে। এই যখন তামিমের সাথে সাকিবের সাথে আরো অনেকেই যাইতেছে এবং আমি একটা নাম দিয়েই বলতেছি সাকিবরা, এই যে সাকিবরা মানে কি প্লুরাল হয়ে গিয়েছে এই নাউনটার সাথে। যেমন আমি শুধু বলেছিলাম শাহিন, এখানে কিন্তু শাহিন একজনকে বোঝানো হয়েছে, বাট যদি বলা হয় শাহিন রা বোঝাতে, তখন কি হবে দেখো, এই সাকিবের সাথে একটা এস হবে, জাস্ট একটা কি হবে, এস হবে। যদি আমার নাম প্লুরাল করি তাহলে কি হবে দেখো, শাহিনস। এখন কথা হলো অনেকেই এই ভুলটা করে, যেমন সাপোজ এই যে শাহিন দিয়ে অ্যাপোস্ট্রফি এস দেয়, এইটা কিন্তু প্লুরাল নাম। প্লিজ প্রিয় শিক্ষার্থী একটু বোঝার ট্রাই করো, এটা কিন্তু প্লুরাল না, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে শাহিনের। এটা কখন বসে তোমরা একটু খেয়াল করো তো, আমার ইউটিউব চ্যানেলের নামটা এবং ফেসবুক পেজের নামটা একটু ভালো করে দেখো তো কি লেখা আছে। ইউটিউব চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম কিন্তু এটা লেখা আছে শাহিনস ইংলিশ। খুব ভালো করে দেখো, শাহিনস ইংলিশ। এই শাহিনস ইংলিশ মানে কি, এই অ্যাপোস্ট্রফি হচ্ছে পজিটিভ বলা হয়, এটা পজিটিভ ফর্ম। এটার নাম হচ্ছে দেখো শাহিনের, ভালো করে দেখো শাহিনের, দেখো শাহিনস ইংলিশ মানে কি শাহিনের ইংলিশ, শাহিনের ইংলিশ। যখন বলা হবে শাহিনরা তখন হবে এটা SAHINH, শাহিনরা। শুধু এস দিলে এই নাউনটা বহুবচন হয়ে গিয়েছে, প্লুরাল হয়ে গিয়েছে। আর যদি অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয় সিঙ্গুলারই থাকবে, তার অধীনে কোনো কিছু বোঝানো হবে। বোঝাতে পেরেছি? আমি যদি বলি যে এটা হলো সাকিবের বল, এটা হলো সাকিবের বল, আমি সাকিবের দিয়ে বোঝাচ্ছি, তাহলে কি লিখলাম আমরা, এই যে সাকিব। আচ্ছা দেখো এই যে সাকিব, এখন সাকিবের বল, তাহলে সাকিবের বলতে গেলে এটা হয়ে যাবে অ্যাপোস্ট্রফি এস, সাকিবের এরপরে বল। একটা জিনিস খেয়াল করো, যখনই অ্যাপোস্ট্রফি এস থাকে এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়, পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং এরপরে অবশ্যই দেখবে একটা নাউন প্রোনাউন আছে, নাউন থাকার সম্ভাবনা বেশি, নাউন আছে একটা, বুঝতে পেরেছো? এরপরে কোনো কিছু থাকতে হবে, তাহলে অ্যাপোস্ট্রফি এস এর পরে কিছু একটা থাকতে হবে। আর যখন শুধু এস দিচ্ছি, এই যেমন সাকিবস, শাহিনস, এটা হলো প্লুরাল ফর্ম। এটা কি প্লুরাল ফর্ম? আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ার? তাহলে উই আর, ইউ আর, দে আর, সাকিবস আর, শাহিনস আর। বোঝাতে পেরেছি? কিন্তু শুধু সাকিব হইলে ইজ, শাহিন ইজ, শাহিনস আর, সাকিবস আর। শুধু এস দিলে প্লুরাল হয়, কিন্তু অ্যাপোস্ট্রফি এস কিন্তু এই প্লুরাল করার জন্য দেওয়া যাবে না। খুব ভালো করে খেয়াল করো, এটা হবে কখন, যখন কিছুর অধীনে বোঝানো হবে। আশা করি বোঝাতে পেরেছি আমি, কারণ এইটা তোমরা একটু ভুল করো, জানি না তোমরা এগুলো শিখছো কিনা আগে বা ক্লিয়ার ছিলে কিনা। এখন একটু সবাই আমাকে বলো তো, এখন যেটা আমি ক্লিয়ার করেছি এটা কি তোমার অনেক উপকার এসেছে? একটু বলো তো প্লিজ, যারা ক্লাসে আছো এখন সবার কি উপকার এসেছে? সবার কি উপকার এসেছে এবং সবাই ক্লিয়ার কিনা বলো? ইম্পর্টেন্ট টপিক, থ্যাঙ্কস স্যার। আয়ের পরে এম বসবে, হি ইজ, শি ইজ, যে কোনো একটা নাম, ইজ, এই যে মাই ফাদার একজন ব্যক্তিকে বোঝাচ্ছি, ইজ, ইট ইজ, ক্লিয়ার?
আর নিচে উই আমরা আর, ইউ আর, দে আর, সাকিবস আর, শাহিনস আর। এই যে অ্যাপোস্ট্রফি এস না, কিন্তু বারবার খেয়াল করো, শুধু এস থাকলে এটা প্লুরাল এবং এর পরে অবশ্যই আর বসবে। আর যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস করব সেটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। ওকে, আর এরপরে কি হবে বলেছি, ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আচ্ছা, এখানে আমি যদি বলি সাপোজ ওয়াচ দিলাম, ওয়াচ, হ্যাঁ ওয়াচই দিই, সহজ ভাষা, সহজ ওয়ার্ড দিই, ওয়াচ দিলাম। আর কি বলতে পারি আমরা, ইনভাইট। ওকে, আর কি বলতে পারি আমরা, টেক। আর কি বলতে পারি, টিচ মানে কি, শেখানো। ওকে, আর কি বলতে পারি, লার্ন। এই যে 5টা ভার্ব দিয়েছি আমরা। দেখো, ওয়াচ মানে কি দেখা, আমরা জানি কোনো কিছু পর্দায় দেখা মানে ওয়াচ, আর এমনিতে দেখা মানে সি। আর ইনভাইট মানে আমন্ত্রণ করা, টেক মানে নেওয়া, টিচ মানে শেখানো। এখন দেখো, এই যে টিচ থেকে কিন্তু টিচার, দেখছো, টিচ থেকে টিচার মানে কি, টিচ মানে শেখানো, শিক্ষা প্রদান করা, আর ইয়ার যুক্ত করলে সেটা নাউন হয়ে যায়, টিচার মানে যিনি শিক্ষা প্রদান করেন তিনি টিচার বা শিক্ষক। ওকে, লার্ন মানে শিক্ষা গ্রহণ করা, শেখা। আর লার্নার মানে কি, শিক্ষার্থী, যিনি শিক্ষা গ্রহণ করেন তিনি শিক্ষার্থী। বুঝতে পেরেছো? দেখছো প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে শেখা যায়। ইংলিশ আসলে কি জানো, একটু মজা করে শিখতে হয়, মুখস্থ করে শিখলে আসলে কিছুই হয় না। আচ্ছা, এখন এই যে প্রত্যেকটা দেখো ভার্ব দিয়েছি জাস্ট, এখন কি করতে হবে, কন্টিনিউয়াস মানে আইএনজি করতে হয়। আইএনজি এর পূর্বে কি হয়, এই যে অক্সিলারি ভার্ব মানে টু বি ভার্ব থাকতে হয়। এখন ওয়াচের সাথে কি করব, আইএনজি, ওয়াচিং। ইনভাইট, কোন ভার্বের শেষে যদি থাকে, এবং এই যে ভার্বের শেষ লেটারটা যদি হয় এবং ওই ভার্বটাকে যদি আইএনজি করার প্রয়োজন হয়, তখন ইটাকে বাদ দিয়ে আইএনজি করতে হয়। এটা আমি আগেও মনে হয় বলেছিলাম, কি জানি না। এই যে ইনভাইটিং, এটা তোমরা জানো কি জানি না আমি। এই যে টেকের সাথে কি হবে, এই ইটাকে বাদ দিয়ে আইএনজি, টেকিং। বুঝতে পেরেছো? টিচিং, লার্নিং। আচ্ছা, এখন এই এক্সটেনশন, অবজেক্ট এক্সটেনশন কমপ্লিমেন্ট যেটাই বলো, ভার্বের পরবর্তী অংশ আমি এখানে এক্সটেনশনে দিলাম, মানে বাকি অংশটুকু। এখানে তুমি কি করবা, কি শিখবা, সেটা এখানে তুমি তোমার মতো বসিয়ে প্র্যাকটিস করবা। তাহলে আই অ্যাম ওয়াচিং, আমি দেখতেছি। দেখো অর্থ কি হবে, আই এম ওয়াচিং, আমি দেখতেছি। এখন তুমি আমার ক্লাসটা দেখতেছো না, তাহলে কি বলবা, আই অ্যাম ওয়াচিং শাহিনস ইংলিশ। বুঝতে পেরেছো? এই যে আই অ্যাম ওয়াচিং, এবার কি দেখতেছো, আই অ্যাম ওয়াচিং ইংলিশ ক্লাস, আই অ্যাম ওয়াচিং ইংলিশ ক্লাস। আচ্ছা, তারপর দেখো, আই অ্যাম ইনভাইটিং, আমি আমন্ত্রণ করছি। আই অ্যাম টেকিং, আমি নিতেছি বা নিচ্ছি। আই অ্যাম টিচিং, আমি শেখাচ্ছি, যে আমি এখন শেখাচ্ছি না, তাহলে আই অ্যাম টিচিং। আর তুমি এখন শিখতেছো, তাহলে তুমি বলবা আই অ্যাম লার্নিং, আমি শিখতেছি। ক্লিয়ার? আচ্ছা, তারপর এখন দেখো, হি ইজ টেকিং, সে নিতেছে। শি ইজ ইনভাইটিং, সে ইনভাইট করতেছে। শাহিন ইজ টিচিং, শাহিন শেখাচ্ছে। তারপর কি, মাই ফাদার ইজ লার্নিং, আমার বাবা শিখতেছে। এখন চলতেছে বলবা, কিন্তু সবকিছু চলতেছে এইভাবে। তুমি যেই ডিস্ট্রিক্টে হও না কেন, এখন বাংলাদেশে আবার কি হয়, আমি যেমন বলতেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভাষা কিন্তু আবার আমার মতোই হবে, বিষয়টা এমন না। অনেকে অনেকভাবে বলতে পারে, বাট তুমি যেন সেইভাবেই বলবা, যেন চলতেছে এখন এইভাবে বোঝাবা। কারণ আজকে আমি যেটা শেখাচ্ছি সেটার মধ্যেই তোমার সীমাবদ্ধ থাকবা, তোমার এর মধ্যেই তুমি থাকো, এর বাইরে যেও না। এটা কি হবে, ওইটা কি হবে, এটা করো না। আমি বলেছি প্রত্যেকদিন একটা করে শেখাবো এবং একটাই ভালো করে শিখবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? তাহলে এখন তুমি চেঞ্জ করো। তাহলে এবার দেখো, উই আর টিচিং, আমরা শেখাইতেছি। ইউ আর লার্নিং, তুমি শিখতেছো। এই ইউ কিন্তু তুমি, আবার ইউ মানেই তোমরা। ইউ সিঙ্গুলার, তুমি, আবার ইউ মানে তোমরা প্লুরাল। এটা হচ্ছে ভাবের উপর ডিপেন্ড করে যে কোথায় তুমি হচ্ছে আবার কোথায় তোমরা হচ্ছে। আমি কিভাবে আমার এক্সপ্রেশনটা দেখাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করবে। তাহলে সাকিবস আর সাকিবরা ইনভাইটিং, সাকিবরা ইনভাইটিং করছে। সাকিবস ওয়াচিং, সাকিবস আর ওয়াচিং। শাহিনস আর লার্নিং, শাহিনরা শিখতেছে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এখন কি শিখতেছে তুমি এখানে বসিয়ে দিবা, ইংলিশ শিখতেছে, ইংলিশ শেখাইতেছে। তারপরে কি নিচ্ছে, একটা পেন নিতেছে, একটা কলম নিতেছে। তারপরে ইনভাইটিং কাকে, ইনভাইটিং ইউ তোমাকে ইনভাইট করছে, মি আমাকে ইনভাইট করছে। অবজেক্টে বসাতে, অবজেক্টিভ ফর্ম।
এই যে ভার্বের পরে এটা অবজেক্টিভ ফর্ম বসবে। ওয়াচিং, এখানে তুমি কি বলতে পারো, ইংলিশ ক্লাস অথবা টিভি, যেটা বলো সমস্যা নাই। আশা করি বোঝাতে পেরেছি। এতটুকু কি তোমরা সবাই 100% ক্লিয়ার কিনা? যারা ক্লাসে আছো একদম প্রত্যেকেই কমেন্ট করো 100% ক্লিয়ার। তাহলে পরবর্তীতে আমরা যাবো এখন কিভাবে অ্যাফার্মেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে, ইন্ট্রোনেগেটিভ করতে হবে। এই 4টা ফরম্যাট দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করব। অ্যান্ড এটা হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করব। আর গ্রামার তো বলেই দিয়েছি। সবাই একটু প্লিজ আমাকে জানাও 100% ডান। কারোর কোনো কনফিউশন আছে কিনা? উই আর টিচিং, দেখো উই আর টিচিং ইংলিশ। উই আর টিচিং ইংলিশ মানে কি? উই আর টিচিং, আমরা শেখাচ্ছি ইংলিশ, আমরা ইংলিশ শেখাচ্ছি। তাহলে এখন নেগেটিভ কি করবে? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা কি? অ্যাফার্মেটিভ। ওকে, এটাকে নেগেটিভ কি করবা? নেগেটিভ হচ্ছে উই, এই যে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে নট। তাহলে উই আর নট টিচিং, আচ্ছা এটা ডট ডট দিদি, টিচিং ইংলিশ, আমরা ইংরেজি শেখাচ্ছি না। এখন যদি বলি আমরা কি ইংরেজি শেখাচ্ছি, কোশ্চেন করছে, তখন কি হবে? ইন্ট্রোগেটিভ। আমি সংক্ষেপে লিখতেছি, INT মানে ইন্ট্রোগেটিভ। আর এটা প্রথমে আসবে, আর সাবজেক্ট উই, আর উই টিচিং ইংলিশ, আর উই টিচিং ইংলিশ, আমরা কি ইংরেজি শেখাচ্ছি, কোশ্চেন করতে হবে। হ্যাঁ, এই যে লাস্টে কি হবে বলো তো? একটা কোশ্চেন মার্ক থাকবে কিন্তু অবশ্যই। আর এইগুলো হচ্ছে ফুল স্টপ থাকবে উপরে, অবশ্যই ফুল স্টপ দিবা। আর যেখানে কোশ্চেন মার্ক দরকার কোশ্চেন মার্ক দিবা। এই যে ওকে, এখন আরেকটা কি বললাম, লাস্ট যেটা প্রত্যেকটা টেন্সে আমি বলি ইন্ট্রোনেগেটিভ। ইন্ট্রোনেগেটিভ, দেখো ইন্ট্রোনেগেটিভ কি হবে? প্রথমে অক্সিলারি ভার্ব আর, তারপর সাবজেক্ট আর উই, তারপর যেহেতু ইন্ট্রোনেগেটিভ তাহলে নট দিতে হবে, আর উই নট টিচিং ইংলিশ, শেষ। সিম্পল, প্রত্যেকটা এইভাবে করে ফেলবা, একদম ইজি। কে বলছে পারবে না? তুমি অবশ্যই পারবে ইনশাল্লাহ। দেখো এখন দেখো আমি এটাকে যদি 4টা ফরম্যাট করে দেখো কিভাবে বলি। উই আর টিচিং ইংলিশ, আমরা ইংরেজি শেখাচ্ছি। উই আর নট টিচিং ইংলিশ, আমরা ইংরেজি শেখাচ্ছি না। আর উই টিচিং ইংলিশ, আমরা কি ইংরেজি শেখাচ্ছি। আর উই নট টিচিং ইংলিশ, আমরা কি ইংরেজি শেখাচ্ছি না। এই যে 4টা, তুমি এটা যত প্র্যাকটিস করবা, এবার তুমি কি করবা? সাবজেক্ট চেঞ্জ করো, উই এর জায়গায় আই দাও, ইউ দাও, হি দাও, যেটা চেঞ্জ করবা করো। তারপরে এই সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসাও, টু বি ভার্ব বসাও, দেন তুমি ভার্ব চেঞ্জ করো। ওকে, তারপর তুমি এক্সটেনশন চেঞ্জ করো। দেখো পৃথিবীতে কন্টিনিউয়াস টেন্স দিয়ে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস যত বাক্য আছে সব কিন্তু তুমি পারবে। জাস্ট তোমাকে কি করতে হবে? এই যে সাবজেক্টটা তো সহজ ব্যাপার, আর এরপরে এইগুলাই যা বলেছি আমি, অ্যাম, ইজ, আর, এই 3টার মধ্যেই সব আসবে। তাহলে এই 3টা দিয়ে সব ব্যবহার করতে হবে। আর তুমি যত বেশি ভার্ব জানবে তত বেশি কিন্তু তুমি সেন্টেন্স মেক করতে পারবে। সো তোমাকে কি করতে হবে? অনেক অনেক ভার্ব পড়তে হবে। আমি বলেছিলাম যে তোমরা যে কোনো বই থেকে বা যে কোনো ভোকাবুলারি হোক বা ওয়ার্ড মিনিং ভার্বের যে বই থেকে পারো, মিনিমাম তোমরা 800, 1000, 1200, 1500 মতো ভার্বগুলো মুখস্থ করবা। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 সহ মুখস্থ করবা। তাহলে যে কোনো টেন্সে তুমি মুভ করতে পারবে, একটা টেন্স থেকে আরেকটা টেন্সে। ঠিক আছে? তো সবাই একটু ডান লিখে দাও, সবাই একটু ডান লিখে দাও, সবাই একটু দ্রুত ডান লিখে দাও।